আমাদের দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম কি? স্কেল। স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করা বা ফিতেটা ব্যবহার করা হয় কি জন্য? বড় মাপের দৈর্ঘ্য মাপার জন্য, আর ছোট ছোট মাপের রেখাংশ মাপার জন্য স্কেল ব্যবহার করা হয়। দৈর্ঘ্য মাপের জন্য স্কেল ব্যবহার করা হয়। এবার একটা বক্ররেখা আছে, এই বক্ররেখাটার দৈর্ঘ্য কি করে মাপবো? একটা বক্ররেখা আছে, তার দৈর্ঘ্য কি করে মাপবো? তোমার বাড়িতে মনে করো একটা সুতোর রিল আছে, এবারে সুতোর রিল আছে, তাহলে ওই সুতোর রিল থেকে সুতোটা খুলে এখানে সুতোটা এরকম আসছে, এইখানটা ধরলাম। এবার সুতোটা কি করব? এই যে দাগটা আছে এর বরাবর বসিয়ে বসিয়ে নিয়ে যাব, এটা বসিয়ে বসিয়ে নিয়ে যাব, সুতোটাকে এই দাগের উপর দিয়ে বসিয়ে বসিয়ে নিয়ে যাচ্ছি, বসিয়ে বসিয়ে নিয়ে গেলাম। যেখানে শেষ হবে ওখানে একটা ছোট্ট করে কালির ফোঁটা দিয়ে দেবো, আর এখানে একটা যেখান থেকে শুরু হয়েছে মাপটা ওখানে একটা কালি, হাত দিয়ে ধরে সুতোটাকে এখানে নিয়েছি, তো তারপরে দাগটার মধ্যে দিয়ে 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 চলে গেছি। তারপরে কি করব? এবার সুতোটাকে টান টান করে ধরবো, সুতোটাকে টান টান করে ধরবো। এবার তোমার কাছে তো স্কেল আছে, এবার স্কেলটা এরকম ভাবে নেব, তাকাবে, স্কেলের এখানে এখান থেকে মাপ শুরু হয়, একটুখানি ফাঁকা রেখে মাপ শুরু হয়। এখান থেকে এবার কি করব? এরকম 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা 1 সেমি, এইটুকুন আসলে 1 সেমি। এবার এখানে যেখানে গিয়ে এই বরাবর পাটটা পাবো, যা হবে সেই মাপটা দেখে সুতোটার বক্ররেখাংশটার দৈর্ঘ্য নির্ণয় হয়ে যাবে। এই যে বক্ররেখা যেটা ছিল আগে, এই বক্ররেখাটার দৈর্ঘ্য মাপা হয়ে যাবে স্কেলের এই এই দুই প্রান্ত মেপে, এখান থেকে এই পর্যন্ত মাপলে পরে কি হবে? বক্ররেখাটার দৈর্ঘ্য বেরিয়ে যাবে। এটা হলো। এবার তোমার কাছে যে বইটা আছে, বইটা এরকম দেখতে, বইটা এরকম আছে। এই বইয়ের মধ্যে যে পাতাগুলো আছে, হ্যাঁ, সেটা 200 পাতার বই হতে পারে, 250 পাতার বই হতে পারে। একটা পাতা কতটা মোটা, বেদ, একটা পাতার বেদ কত? এই যে তোমার বিজ্ঞানের যে বইটা আছে, এই বিজ্ঞানের বইটা যে আছে, এই বিজ্ঞানের পাতার বইয়ের একটা পাতা সিঙ্গেল পেজ, এই সিঙ্গেল একটা এই পাতাটা কতটা মোটা সেটাও এই স্কেল দিয়ে মাপা যাবে। কিরকম ভাবে? এবার দুটো মলাটকে বাদ দাও, বইয়ের দুটো মলাটকে বাদ দিয়ে দিলাম, বইয়ের দুটো মলাটকে বাদ দিয়ে এবার এই পাতাগুলোকে কি করব? এরকম শক্ত করে ধরবো, শক্ত করে ধরে এরকম স্কেল দিয়ে মাপবো কতটা হচ্ছে, মোট এই দৈর্ঘ্যটা মাপবো। সম্ভব? স্কেল দিয়ে মাপা সম্ভব। এখানে একবার মাপ নিলাম, এদিকে আরেক জায়গায় মাপ নেবো, এদিকে আরেক জায়গায় মাপ নেবো, 3 জায়গায় মাপ নেবো। 3টে জায়গার মাপ নিয়ে তার গড় মাপ নেব, 3টে জায়গার মাপ নিয়ে গড় মাপ নেব। 3টে মাপ একই রকম হতে পারে বা 19-20 হতে পারে, সেটা যাই হোক, গড় মাপ 3টা মাপ একই হবে সাধারণত। ঠিক মতো মাপলে পরে সব পাতাই একই কাগজ থেকে তৈরি করা হয়েছে, সব পাতার একই হবে। এবার যা বেরোলো, মনে করো এ বেরোলো বা এ সেমি বেরোলো, সবগুলো পাতার বেদ কত? এ সেমি হলো। এখানে কতগুলো পাতা আছে, পৃষ্ঠা নয়, কত পৃষ্ঠার বই নয়। এখানে বই, এই যে বইটা আছে এটা তোমার কি 168 পৃষ্ঠার বই, কিন্তু পাতা কি হবে? তার অর্ধেক। এগুলো পাতা 1 2 এরকম পাতা, দুটো পাতার মধ্যে 4টা পৃষ্ঠা আছে। কটা পৃষ্ঠা আছে? এখানে আমি দেখলাম শেষে 68 আছে, তার মানে 168কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 168 2 দিয়ে ভাগ করে দাও, 8 2 16 64, 64 পাতার বই। এই দৈর্ঘ্যটাকে 64 দিয়ে ভাগ করে দাও। মোট যে এখানে মাপ, স্কেল দিয়ে মাপটা পেলাম
তাকে 64 দিয়ে ভাগ করব, 84 দিয়ে ভাগ করব, তাহলে একটা পাতার বেদ বেরিয়ে যাবে, একটি পাতার বেদ। এবার 84তে এই বইয়ের 84 হলো, অন্য বইতে অন্য হবে তো। তা সেই জন্য কি বলা হয় যে মলাট দুটোকে বাদ দিয়ে বইয়ের সবগুলো পাতাকে একসঙ্গে চেপে ধরতে হয়, এক হাত দিয়ে চেপে ধরা হবে, আরেক হাত দিয়ে সবগুলো পাতার বেদ একসঙ্গে মেপে নেওয়া হবে, তারপরে পাতার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ওই দৈর্ঘ্যটাকে পাতার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, পৃষ্ঠা সংখ্যা দিয়ে না, পাতার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 100 পৃষ্ঠার বই হলে 50টা পাতা থাকে, 100 পৃষ্ঠার বই হলে 50টা পাতা থেকে সেটা করতে হবে। তাহলে একটা পাতার কি বেরিয়ে যাবে? বেদ বেরিয়ে যাবে, একটা পাতার বেদ বেরিয়ে যাবে। এবার তোমার একটা মাথার চুল আছে, মনে করো মাথার চুল, এটা ছেলেদের মাথার চুল, সে ছোট ছোট হবে না, তোমার মায়ের মাথার একটা চুল পড়ে গেছে আঁচড়াতে গিয়ে, ঘটে হয় তো, সেই মায়ের মাথার একটা চুল কতটা মানে তোমার বেদ রয়েছে, ব্যাসার্ধ কতটা আছে, মাথার চুলের ব্যাসার্ধ কত। চুলটা আসলে কি, চুলটা আসলে এইরকম, যদি মাইক্রোস্কোপে দেখি চুলটাকে দেখবো এইরকম দেখতে হবে, মাইক্রোস্কোপে দেখলে লম্ব বৃত্তাকার দণ্ডের মতো। চুলগুলো আসলে কিরকম? লম্ব বৃত্তাকার দণ্ডের মতো হবে, একটা পাইপের মতো, নলের মতো, মানে নিরেট নলের মতো, নিরেট পাইপের মতো। পাইপ মানে ভিতরে ফাঁপা থাকবে, ফাঁপা নয়, এরকম নিরেট। তাহলে ওই নটা যে নিরেট দণ্ড বলতে পারি, নল বলতে পারি, তার ব্যাসার্ধ এটা, তার মুখটা কেমন দেখতে, মুখটা তো এরকম বৃত্তাকার হবে, তার এই ব্যাস কত হবে, এই ব্যাসটা মাপতে হবে, ব্যাস চুলের ব্যাস, চুলের মুখটা কেমন দেখতে হবে, চুলের তোমার যে ইসের যে পেন্সিল গুলো হয়, পেন্সিল গুলো এরকম তো পেন্সিল হয় তো, হ্যাঁ, এই পেন্সিলের একটা প্রান্ত কেমন থাকে, চলার আগে যদি গোল থাকে, গোল বৃত্তাকার, এই বৃত্তের এই উপর থেকে নিচ পর্যন্ত যে দূরত্বটা, এটা কি, এটা হলো ব্যাস। এরকম মাথার চুলগুলো এরকমই হয়, ওটা নিডেড লম্ব বৃত্তাকার দণ্ডের মতো হয়, ঠিক আছে। তাহলে এটা কতটা, এর ব্যাসটা কতটা, এই চুলের ব্যাস কতটা সেটা মাপতে হবে। চুলের ব্যাস খুব কম মাপবে, কি মাপবো কি করে, তখন কি করা হবে, তোমার যে ডট পেনে যে রিফিলটা আছে, ডট পেনের যে রিফিলটা আছে, অথবা ডট পেন যেটা আছে, এই যে ডট পেনে যেটা, এই ডট পেনটার গায়ে এই চুলটা কি করা হবে, এরকম ভাবে পেঁচানো হবে, একটা প্যাচের উপর আরেকটা প্যাচ জড়াবো না, পাশাপাশি জড়াবো। মনে করো এই যে পেনটা আছে, এর মধ্যে কি করা হবে, চুলটাকে নিয়ে এরকম ভাবে পেঁচাবো, এই হলো এরকম ভাবে পেঁচাবো, এখানে পাশাপাশি গ্যাপ দেখতে পাচ্ছ, গ্যাপ থাকবে না, মানে স্প্রিং এর মতো করে পেঁচাবো, হলো স্প্রিং এর মতো করে পেঁচালে এরকম দেখতে হবে তো, এরকম কতগুলো প্যাচ হলো দেখতে হবে, পাক কতগুলো হলো, 1 2 3 4 করে করে, মনে করো এল সংখ্যক পাক এখানে হলো, এই পাকগুলোর মধ্যে কোনো গ্যাপ থাকবে না, যেমন স্প্রিং এ যেমন গ্যাপ থাকে না, ওরকম কোনো গ্যাপ থাকবে না, একটা স্প্রিং এর উপরে আরেকটা স্প্রিং জড়াবে না, একটা পাকের উপর আরেকটা পাক জড়াবে না। এই অবস্থায় এইটুকুনের দৈর্ঘ্য মাপা যাবে কিনা, স্কেল দিয়ে দৈর্ঘ্যটা মাপা যাবে। এই দৈর্ঘ্যটাকে যদি আমরা n দিয়ে ভাগ করি, যে দৈর্ঘ্যটা পাবো সেই দৈর্ঘ্যটা যদি n দিয়ে ভাগ করি, তাহলে একটা চুলের কি বেরিয়ে যাবে, ব্যাস বেরিয়ে যাবে। আবার বলছি, মাথার যে চুলটা আছে সেটা সাধারণত মেয়েদের মাথার চুলটাই নেওয়া হবে, বা যাদের মাথার চুল বড় আছে, সেটা ছেলেদেরও যদি মাথার চুল বড় থাকে তাও হবে, তার বেদ, মানে বেদ বলতে এখানে
চুলটার ব্যাস বের করতে হবে। চুলটার ব্যাস কিরকম, যদি বৃত্ত যদি এটা হয়, বৃত্তের ব্যাস বলতে এটা বলে কেন্দ্রগামী যেটাকে বলে ব্যাস। এরকম যে চুলটা আসলে একটা লম্ব বৃত্তাকার দণ্ডের মতো, পাইপের মতো, নিরেট পাইপের মতো। তার মুখটা কেমন, বৃত্তাকার। ওই বৃত্তের ব্যাসটা বার করতে হবে। তাহলে কি করতে হবে, চুলটাকে নিয়ে এরকম ভাবে পাইপের গায়ে স্প্রিং এর মতো করে পেঁচাতে হবে। স্প্রিং এর একটু ফাঁক থাকে, ফাঁক রাখবে না, কমলে চাপিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, চাপিয়ে দিতে, যদি ফাঁক হয়ে যায় ফাঁকটাকে একটু চাপিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে ঘন সন্নিবিষ্ট করে পেঁচাতে হবে, একদম স্প্রিং এর মতো পেঁচাতে হবে। তাহলে স্প্রিংটার যে দৈর্ঘ্য হলো সেটা স্কেল দিয়ে মাপা যাবে। হ্যাঁ, স্প্রিং এর মধ্যে যে কটা পাক আছে, এই পাক দিয়ে স্প্রিং এর পাকের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কি হবে, চুলের একটি ব্যাস বেরিয়ে যাবে। এবার কোনো বস্তু যতটা জায়গা জুড়ে থাকে তাকে কি বলে, তার আগে এটা বলে নি, দৈর্ঘ্য মাপার যন্ত্রের নাম কি, স্কেল। লম্বন ভুল বলে একটা কথা আছে, লম্বন ভুল। লম্বন ভুল কাকে বলা হয়? লম্বন ভুল হচ্ছে এই যে স্কেলটা আছে, স্কেল দিয়ে যখন আমরা পাঠ নেই, মাপ নেই, মনে করো এটা এই রেখাংশটার আমরা মাপ নিতে চাইছি, রেখাংশটা এখানে কি আছে, এখান থেকে এখানে একটা প্রান্ত দেখে রাখলাম, মনে করো এ বি রেখাংশটার মাপ নেব। তাহলে এখানে কি আছে, 1 2 3 4 5, মানে 5 সেমি, 5 এটা হচ্ছে মিলিমিটার হলো, 6 7 8 9 10, 10 মানে কি হবে, এটা শূন্যের দাগ, এটা 1 সেমি হয়ে যাবে। এইটুকুন কত, 1 সেমি। আবার 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা 2 সেমি হয়ে গেল। এইটুকু নিলে 2 সেমি, 1 2 3 4 5, 5টা একটু বড়, 1 2 3 4 5, এটা 3 সেমি হলো, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা 4 সেমি। এইভাবে হবে। এবার আমরা কি করতে চাইছি, এ বি রেখাংশটা দৈর্ঘ্য মাপতে চাইছি। যদি স্কেলের সাহায্যে কোনো সরল রেখাংশের দৈর্ঘ্য মাপার সময় যদি চোখ যদি পাঠ বিন্দুর সঙ্গে লম্ব হবে না, এরকম ভাবে খারাপ হবে না, চোখ যদি এইরকম জায়গায় না থাকে, উপর থেকে নিচে এরকম যদি খারাপ ভাবে না দেখা হয়, যদি উপর থেকে খারাপ ভাবে নিচের দিকে না তাকানো হয়, তীর্যক ভাবে তাকানো হয়, বাঁকিয়ে তাকানো হয়, বাঁকিয়ে তাকালে পরে যদি এরকম খারাপ ভাবে তাকানো যায় তাহলে সঠিক মাপটা পাওয়া যাবে। যদি চোখ এইরকম জায়গায় রেখে, চোখ এরকম জায়গায় রেখে যদি মাপ নেওয়া হয়, তখন এইরকম মাপটা দেখ, এইরকম জায়গায় মাপ চলে যাবে, চোখটা তখন এইরকম জায়গা দেখবে। চোখটা যদি বাঁকিয়ে মাপ দেখি, তখন মাপটা সঠিক জায়গা না দেখলে ডান দিকে দেখবে, পাঠ বিন্দু সঠিক হবে না। চোখ যদি কোনো স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় পাঠ বিন্দুর সঙ্গে লম্বভাবে না থাকে, তাহলে সঠিক মাপ পাওয়া যায় না, অর্থাৎ মাপে ভুল হয়। এই ভুলটাকে বলা হয় কি, লম্বন ভুল। স্কেলের সাহায্যে কোনো রেখাংশের মাপ দৈর্ঘ্য মাপার সময় চোখ যদি পাঠ বিন্দুর সঙ্গে, মানে যে বিন্দুটা আমি মাপ নিচ্ছি, যে পর্যন্ত মাপ নিচ্ছি, যদি লম্বভাবে না থাকে, তাহলে ভুল মাপ নেওয়ার সময় কি হবে, ভুল হবে, ভুল মাপ চলে আসবে। যেটা মনে কর একটা সরল রেখাংশের দৈর্ঘ্য হয়তো 4 সেমি 3 মিলিমিটার আছে, ওটা 4.4 সেমি দেখতে পাবো আমরা, চোখ ওরা ভুল দেখবে, 1 মিলিমিটারের ভুল চলে আসবে, একে বলে লম্বন ভুল। এবার হচ্ছে কোনো বস্তু যতটা জায়গা জুড়ে থাকে তাকে তার আয়তন বলা হয়। আয়তন, কোনো বস্তু যতটা জায়গা জুড়ে থাকে তাকে তার আয়তন বলা হয়। তুমি যতটা জায়গা জুড়ে আছো তোমার আয়তন, আমি যতটা জায়গা জুড়ে আছি সেটা আমার আয়তন, এই পেনটা যতটা জায়গা জুড়ে আছে সেটা তার পেনটার আয়তন। আর এর আয়তন বলতে এমন একটা জায়গাকে বোঝাবে যার মধ্যে অন্য কিছু আর রাখা যাবে না। এবার এই আয়তন মাপা হয় কি সাহায্যে, বস্তুর আয়তন মাপা হয় কি সাহায্যে,
তরল পদার্থের আয়তন মাপনী চোঙের সাহায্যে মাপা হয়। তরল পদার্থের আয়তন মাপনী চোঙ। মাপনী চোঙ হচ্ছে এইরকম একটা লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ, ড্রামের মতো দেখতে, লম্ব বৃত্তাকার চোঙ। এর সাহায্যে যে তোর দুধ মেপে দেয়, ওটাকে ওটা আসলে একটা মাপনী চোঙ। আরো সূক্ষ্মভাবে মাপার জন্য এরকম একটা লম্ব বৃত্তাকার এরকম ওইরকম একটা তোমার মগের মতোই একটা কাচের একটা যন্ত্র আছে, এর গায়ের মধ্যে এরকম দাগ কাটা আছে, মাপের মিলিলিটারের দাগ কাটা থাকে, এটা মাপনী চোঙ বলে। এর নাম কি? মাপনী চোঙ। এই মাপনী চোঙের সাহায্যে তরলের আয়তন মাপা যায়। কি করে মাপা যায়? মনে করো তোমার 1 গ্লাস জল আছে, এই জলটার আয়তন কত, তখন আমরা এটার মাপনী চোঙ নিলাম, এটা শুষ্ক মাপনী চোঙ। এই মাপনী চোঙের এটা মাপনী চোঙ আছে, এই মাপনী চোঙের নিচের দিক থেকে দাগ কাটা থাকে, এটা এখানে একদম সবার নিচে শূন্য, শূন্যর পরে এটা মিলিলিটারে দাগ কাটা থাকে, 0 1 2 3 4 5, 5 মিলিলিটার। আবার 6 7 8 9 10, এটা 10 মানে 1 মিলিলিটার হলো। আবার 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা মানে এটা 1 মিলিলিটার, এটা 2 মিলিলিটার এরকম থাকবে। আবার 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা 3 মিলিলিটার, এরকম মিলিলিটারের দাগ করা থাকবে। সেটা অনেকটাই ছোট তো। হ্যাঁ, অনেকটাই ছোট থাকে। আর বিভিন্ন মিলিলিটারের দাগ কাটা থাকতে পারে। তারপরে তোমার লিটারে দাগ কাটা থাকতে পারে। তার মানে বিভিন্ন চোঙ বিভিন্ন রকম মোটা তরল পদার্থের পরিমাণ কেমন আছে তার উপরে নির্ভর করে এটা সরু হয়, তাহলে অল্প পরিমাণ তরলের মাপ সঠিক পাওয়া যাবে। বেশি পরিমাণ তরলের দাগ এটাতে হবে না, তখন মোটা সাইজের মাপনের চোঙ ব্যবহার করতে হবে। দেখে এটা ঘন মিলিমিটারের, এটা ঘন মিলিমিটারের দাগ কাটা থাকতে পারে, ঘন মিলিলিটার, মিটার বলছি, ঘন মিলিলিটারের দাগ কাটা থাকতে পারে, ঘন সেন্টিমিটারের দাগ লিটার, ঘন সেন্টিলিটারের দাগ কাটা থাকতে পারে। এটা বিভিন্ন মাপনের জন্য বিভিন্ন থাকবে। তাহলে আমার কি একটা গ্লাসের মধ্যে কতটা পরিমাণ জল আছে, একটা গ্লাসের মধ্যে জল কতটা আছে সেটা মাপতে হবে। তাহলে এবার এই মাপনের চোঙের মধ্যে কি করতে হবে, এই গ্লাসের জলটাকে নিয়ে এখানে ঢালতে হবে। এই যে গ্লাসের যে জলটা আছে এর মধ্যে আস্তে আস্তে ঢালতে হবে, এর গা বেয়ে ঢালতে হবে আর কি, একবার ধপ করে ফেলে দিলে হবে না, গা বেয়ে ঢালতে হবে। হ্যাঁ, একটু একটু করে ঢালতে হবে। মানে আস্তে আস্তে কাজ করে ঢালবে। এইটা নিলাম, এবার এইটাকে নিয়ে এরকম আছে, এবার এরকম দিয়ে আস্তে 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 করে দেবো, আস্তে আস্তে করে পুরোটাকে জলটাকে ঢেলে দেবো। ঢেলে দিলে পরে কি হবে, তার এইরকম জায়গায় এসে দাঁড়াবে। একবারে ধপ করে ফেললে পরে যে জলটা তো উপর দিকে উঠে যাবে কিছুটা, উপরে গায়ে নষ্ট হবে, আর গা বেয়ে ফেললে পরে এক জায়গায় এসে এরকম জায়গায় এসে দাঁড়াবে। তাহলে এখানে যে পাটটা দিল, এখানে যে পাট বিন্দুটা হবে, এই পাট বিন্দু যা হবে সেটাই কি হবে, তরলের আয়তন হবে। এখানে যা পাট দেখাবে সেটাই তরলটার আয়তন হয়ে যাবে। এবার একটা অসম আকৃতির ঘন বস্তু আছে, অসম আকৃতির ঘন বস্তু। এই অসম আকৃতির ঘন বস্তু আর একটা পাথরের টুকরো মনে করো, বা একটা লোহার টুকরো, তার আয়তন কি করে মাপবো? একটা পাথরের টুকরো বা লোহার টুকরো যেটা জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়াও করবে না, ওই জলও শুষবে না, এরকম একটা টুকরোর অসম আকৃতির, যার গাটা এবড়ো খেবড়ো আছে, যার গাটা কি আছে, এবড়ো এবড়ো, তার আয়তন কি করে মাপবো? তাহলে এটার মাপার জন্য যেটা করতে হবে, আমরা অসম আকৃতির একটি মানে ঘনবস্তুর আয়তন মাপতে চাইছি। তাহলে মাপনী চোঙ নিলাম, এটা শুষ্ক মাপনী চোঙ নেব, শুষ্ক যার মধ্যে কোনো জল টল লেগে নেই, রোদ্রে শুকানো থাকবে। এবার মাপনী চোঙের এর মধ্যে এটা অংশায়িত করা আছে, এরপরে
অংশকে মাপনের যে অংশায়িত করা থাকবে, একটা এবার কিছু পরিমাণ তরল প্রথমে ঢেলে দেবো। তরল বলতে সাধারণ জলটাই ব্যবহার করবো আমরা, কারণ জলের সঙ্গে মনে করো লোহার টুকরো আয়তন মাপবো, হ্যাঁ, একটা পাথরের টুকরো আয়তন মাপবো। এটা কি হবে, প্রথমে ওই মাপনের জন্য জল ঢেলে দিলাম। জল ঢেলে দিলে পরে জলটা যতটা দাগ থাকবে সেটা মনে করো V1 cc। যে মাপটা দেখাবে সেটা হচ্ছে V1, একটা মাপ দেখাবে তো। প্রথমে জল ঢেলে নেবো কিছুটা, জল ঢেলে দিলে পরে তার আয়তন একটা দেখাবে, সেই আয়তনটা V1 cc হলো। এইবার যে বস্তুর আয়তন মাপতে চাইছি, এটাকে একটা সুতো দিয়ে বাঁধবো, মোম লাগানো সুতো দিয়ে বাঁধবো, মোম মাখা সুতো দিয়ে এটাকে পাথরটাকে বাঁধবো বা লোহার টুকরোটাকে বাঁধবো। বেঁধে এই মাপনের চোঙের মধ্যে কি করব, এটাকে মাপনের চোঙের মধ্যে এটাকে এরকম ভাবে মাপনের চোঙের মধ্যে এখানে 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 নিয়ে আসবো, ডুবাবো। ডুবালে পরে কি হবে, যত এটা নিচের দিকে নামবে জলের স্তর উপর দিকে উঠবে, উঠে মনে কর এইরকম হয়ে গেল, এতটা হয়ে গেল, জলের লেভেল এখানে চলে গেল। তাহলে স্যার যে কোনো সুতো নিলেই তো হবে, হ্যাঁ, যে কোনো সুতো নিলেই তো হবে। মোম লাগানো সুতো, ওই মোম লাগানো সুতো নিলে পরে ওই সুতোটার জল শুষবে না। ও, মোম লাগানো সুতো নিলে খুব সরু নেব, লাইলনের সুতো নেব, লাইলনের সুতো নিলেও হবে। তাহলে পরে লাইলনের সুতো শক্তও হয়, আর ওটা মোম না লাগালেও চলবে। তবে মোম লাগানো সুতো তুমি বলবে, সুতোটা সরু সরু সুতো হতে হবে, মানে ওই সুতোটা আবার কিছুটা আয়তন নিয়ে নেবে। এবার যে পাট জলটা এখানে এই লেভেল উঠে গেল, কেন উঠে যাবে, আর্কিমিডিস কি বলেছে, ক্লাস 7-এ পড়েছি আমরা, কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে নিমজ্জিত বস্তুটি তার সম আয়তনের তরলকে অপসারিত করে উপর দিকে তুলে দেয়। বস্তুটি তার সম আয়তন তরল উপর দিকে উঠে দেয়, কারণ এই বস্তুটার যে আয়তন ততটা তরল এইটুকুন আয়তনের তরলটা কি, যতটা জল উপর দিকে উঠেছে ততটা হচ্ছে ওই নিমজ্জিত বস্তুটার আয়তন। এবার এই আয়তনটা মাপবো, V2 cc হলো মনে কর। যদি এবার V1 cc থেকে V2 cc থেকে V1 cc বিয়োগ করে দেওয়া যায়, একটা V1 থাকছে, V2 - V1 বিয়োগ করে দিলে পরে কি হবে, ওই বস্তুটার আয়তন দিয়ে দেবে, বস্তুর আয়তন। কারণ আর্কিমিডিস কি বলেছিল, কোন বস্তুকে স্থির তরল নিমজ্জিত করলে বস্তুটি তার সম আয়তনের তরল অপসারিত উপরে তুলে দেয়। এটা বললেই হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব, যে বস্তুটা জলে ডুববে, জলের সঙ্গে বিক্রিয়া করবে না, সেটা সম্ভব। এটা যদি কাঠের টুকরো কি করে করবো, কাঠটা তো ভাজবে, কাঠ তো জলে ভাসবে, হ্যাঁ, বা জলের থেকে হালকা কোনো বস্তুর, জলের থেকে হালকা কোনো প্লাস্টিকের টুকরো আছে মনে করো, তো প্লাস্টিক ওটা তো জলে ভাসবে, ওটা কি করে, আর তার জন্য তো পড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে এটা জল অপেক্ষা হালকা, কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করে না, এরকম কোন বস্তুর আয়তন আমরা কি করে মাপবো। মনে করো একটা প্লাস্টিকের টুকরো হতে পারে, একটা কাঠের শুকনো কাঠের টুকরো, শুকনো, ভেজা না, ভিজে কেন নয়, ভিজে কাঠের টুকরো জলে দিলে জল চলে যাবে। ভিজের টুকরো যদি থাকে জলের তলা দিলে কি হবে, কাঁচা টুকরো যদি কাঁচা হলে জলের তলা চলে যাবে। ওটা যদি রোদ্রে শুকিয়ে নেওয়া যায়, একদম শক্ত করা, মানে যে কাঠের যে ফার্নিচার তৈরি হয় ওখান থেকে যখন অনেক দিন রোদ্রে শুকানোর পরে যে কাঠের টুকরোটা হচ্ছে, ওই টুকরোটা যদি আমরা আয়তন মাপতে চাই যেটা জলে ডুববে না, তাহলে কি করব, মাপনি চোঙ নেব, মাপনি চোঙ নিলাম, এর মধ্যে কিছু পরিমাণ তরল নিয়ে নিলাম, হ্যাঁ, তরল নেওয়ার পরে এই তরলটার পাঠ কত হবে, V1 cc হবে। এবার এই তরলে ডুববে এরকম একটা বস্তু মনে করে এটা আছে, এটা তরলে ডুবে যাবে, এটা তরলে ডুববে, এটাকে এর মধ্যে ডোবাবো, এটাকে তরলে ডুবিয়ে দিলাম, এই বস্তুটাকে তরলে ডুবিয়ে দিলাম, ডুবিয়ে দিলে কি হবে, জলের লেভেল এখানে চলে যাবে, V2 cc হবে, হলো। এইবার
এটাকে তুলে নিয়ে আসবো, আবার সেই লেভেলে চলে যাবে। এটাকে তুলে নিয়ে আসবো। এবার তুলে নিয়ে আসার পরে মানে একটা প্লাস্টিকের টুকরো ছিল, এটা একটা প্লাস্টিকের টুকরো বা কাঠের টুকরো, প্লাস্টিক বা কাঠের টুকরো হলো হবে, শুকনো কাঠের টুকরো, ওটার সঙ্গে এটাকে বাঁধবো, ওটার সঙ্গে এটাকে বাঁধবো, বেঁধে নিয়ে আবার জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হবে। ডুবিয়ে দিলে পরে কি হবে? জলের লেভেল এরকম জায়গায় চলে যাবে। যখন এর সঙ্গে প্লাস্টিকটা বাঁধা হবে তখন জলের লেভেলটা এখানে চলে যাবে, মানে V3cc অবস্থায় চলে যাবে, V3cc অবস্থায় চলে যায়। চলে যাবে। আচ্ছা স্যার, যদি ওই প্লাস্টিকের টুকরোটাকে চিপটা দিয়ে এরকমভাবে ডুবিয়ে দেওয়া হয় তাহলে মানে দ্রব্যের বেশি বেশি পড়বে। এই সমস্ত ওইভাবে করা দরকার হবে না, এইভাবে করলেই হবে। একটা মাপনের জল নিলাম, মাপনের জল নিলাম, এর মধ্যে কিছুটা পরিমাণে তরল নেওয়া হলো। তরলটা কতটা আয়তন আছে দেখা দরকার নেই, কতটা আয়তন আছে দেখা দরকার নেই। এর মধ্যে একটা পাথরকে বেঁধে এর মধ্যে তলায় ডুবিয়ে দিলাম, জলের যে লেভেলটা গিয়ে উঠবে ওই মাপটা মাপবো, দরকার নেই। পাথরটাকে ডুবানো অবস্থায় জল মানে জল কত পাট দিচ্ছে সেই মাপটাকে মেপে নেব। এবার এটাকে তুলে নিয়ে তোমার গিয়ে কি হয়, যদি এটা যদি কাঠের টুকরোই হয়, এই কাঠের টুকরোটা কি করে সুতো দিয়ে বেঁধে রাখা হবে, তখন ওই ওটার সঙ্গে এবার এটাকে আবার জুড়ে নিয়ে আবার তলায় দুটোকে একসঙ্গে দিতে হবে। তাহলে এই পাথরটা কি করবে, এই কাঠের টুকরোটাকে সঙ্গে নিয়ে নিচে নিচে নেমে যাবে। নেমে যাবে। নিচে নেমে গেলে কি হবে, নিচে নেমে গেলে পরে কি হবে, তোমার গিয়ে এই জলের লেভেল কি হবে, আরেকটু উপর দিকে উঠে যাবে, ওখানে বেরিয়ে যাবে। জলের লেভেল এখানে উঠে যাবে। এই লেভেলটা মনে করো V2cc হয়ে যাবে, জলের লেভেল V2cc হয়ে গেল। এবার যদি আমরা V2cc থেকে V1cc টা বিয়োগ করে দিই, মানে পরের পার্ট থেকে আগের পার্টটা বিয়োগ করে দিই, পরের পার্ট থেকে আগের পার্টটা বিয়োগ করে দিলে পরে নিয়ে ক্যানটা নিয়ে পরের পার্ট থেকে আগের পার্টটা বিয়োগ করে দিলে পরেই এই কাঠের টুকরোটা বা প্লাস্টিকের টুকরোটার আয়তন বেরিয়ে যাবে। এবার বস্তুর ভর না, বস্তুর ভর যার সাহায্যে মাপা যায় তাকে বলে তুলা যন্ত্র। তুলা যন্ত্র, তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। কোন একটা বস্তুর মধ্যে কতটা জড় পদার্থ আছে, কোন বস্তুর মধ্যে কতটা জড় পদার্থ আছে তা তুলা যন্ত্র দিয়ে মাপা হয়। তুলা যন্ত্রটা কিরকম, একটা লম্বা ইস্পাতের তৈরি, শক্ত ইস্পাতের তৈরি একটা দণ্ড, হ্যাঁ, যা এরকম দেখতে হবে, লম্বা ইস্পাত, এটার নাম হচ্ছে তুলা দণ্ড, এটার নাম তুলা দণ্ড। এখানে একটা ত্রিভুজ আকৃতির একটা তোমার লোহার টুকরো থাকে বা স্টিলের টুকরো আটকানো থাকে। এর নিচে একটা তোমার নিরেট লোহার নিরেট একটা তোমার ইস্পাতের দণ্ড, এর মধ্যে নিরেট ইস্পাতের দণ্ড, নিরেট একটা ইস্পাতের দণ্ড এর মধ্যে এর তলায় থাকে। আর এটাকে ঘিরে একটা ফাঁপা ধাতব চোঙ থাকে, এটা বাইরে থেকে দেখা যায় না, ফাঁপা ধাতব চোঙ, এটার নাম হচ্ছে তুলা স্তম্ভ। তুলা স্তম্ভ, এই তুলা স্তম্ভের ভিতরে একটা তুলা তোমার গিয়ে ধাতব দণ্ড থাকে, ধাতব দণ্ড ভিতরে থাকে হলো। আর এটা এই অংশটা কি করে, একটা বড় পাটাতনের মধ্যে, মানে কোনো টেবিলের মধ্যে, একটা টেবিলের উপরে, টেবিল মানে একটা পিঁড়ি মনে করো, পিঁড়ির মধ্যে এটা বসানো থাকে হলো। আর এখানে একটা তোমার স্কেল থাকে,
এখানে একটা স্কেল থাকে, স্কেলের দাগ কাটা থাকে। আর এই এই যে সেটা হয়েছে ত্রিভুজ। ত্রিভুজটা হয়েছে তো, ত্রিভুজটার সঙ্গে এখানে একটা এখান থেকে এখানে তোমার একটা সূচক এরকম নিচের দিকে লাগানো থাকে, সূচক একটা কাটা মতো নিচের দিকে ঝোলে। আর এখানে স্কেল থাকে, স্কেলের এদিকে দাগ কাটা থাকে, এদিকেও দাগ কাটা থাকে। আর এটা যদি না পড়ে যায়, এখানে দুটো হাতল লাগানো থাকে। আর এর তলায় কি থাকে, এখানে একটা চাবি সিস্টেম করা থাকে। এই চাবিটা ঘোরালে পরে এটা উপর দিকে উঠবে। আর এর দুই প্রান্তে দুটি হুকের সাহায্যে দুটো তুলা পাত্র, যেখানে বস্তুর ভর মাপা হবে, যার মধ্যে রেখে তুলা পাত্র, এটার নাম হচ্ছে তুলা পাত্র। এদিকে একটা থাকে, এদিক থেকে আরেকটা তুলা পাত্র এখানে ঝুলানো থাকে। স্যার এটাকে দাঁড়িপাল্লা বলে না? হ্যাঁ, দাড়িপাল্লাটা এমনি সাধারণ সূক্ষ্ম পরিমাপের জন্য, খুব অল্প জিনিসও ভর মাপার জন্য এই তুলা যন্ত্র ব্যবহার করা হয়, যেটা সোনার দোকানে, হ্যাঁ দেখেছি। রূপোর দোকানে ব্যবহার করা হয়। বা আমাদের যে স্কুলের ল্যাবরেটরি আছে, ওই কেমিস্ট্রি ফিজিক্সের ল্যাবরেটরি আছে, ওখানে ব্যবহার করা হয়। স্যার আজকে দেখান আমাদের দেখতে দেবে? তোদের নিয়ে দেখাবে পরে। এবার কি করা হচ্ছে, এটা পুরো সোজা আছে কিনা এটা দেখার জন্য এখানে একটা ওলনের ব্যবস্থা থাকে। এরকম একটা ওই রাজমিস্ত্রির যে ওলন আছে, ওটা ওলন লাগা থাকে। আর এখানে একটা সূচক রাখা। যদি এটার সঙ্গে এটা এক লাইনে থাকে, তাহলে বোঝা যাবে এটা তুলা দণ্ডটা কি আছে, সোজাভাবে আছে, তুলা স্তম্ভটা সোজাভাবে আছে। এবার যদি এই চাবিটা ঘুরালে পরে যদি কি হয়, এই কাঁটাটা, এই যে কাঁটাটা আছে, এই কাঁটাটা যদি সমানভাবে দোল খায় বা শূন্য থাকে, যদি স্থির হয়ে থাকে, তাহলে বুঝতে হবে তুলা যন্ত্রটা নির্ভুল আছে। এই অবস্থায় কি করা হবে, বাম দিকের কোনো বস্তু রেখে ডান দিকে বাটখারা চাপানো হয়, বাটখারা চাপিয়ে এটাকে ঘোরানো হবে। তারপরে যদি বাটখারা যদি কম বেশি দরকার হয়, তখন ওই ওজন বাক্স একটা আছে, ওজন বাক্সের মধ্যে একটা চিমটা থাকে, ওজন বাক্সের মধ্যে একটা চিমটে, ওই চিমটের সাহায্যে যেরকম বাটখারা কম বেশি লাগবে দিয়ে কোনো বস্তুর ভর নির্ণয় করা হয়ে থাকে। যখনই মানে ওই বাটখারা দিয়ে এই তুলাদণ্ডটা একটা সোজা হয়ে যাবে, মানে এই কাঁটাটা শূন্যতে এসে দাঁড়িয়ে পড়বে, তখন বস্তুর ভর আর বাটখারার ভর সমান হবে, অর্থাৎ বস্তুর ভর পাওয়া যাবে। এই বস্তুর ভর নির্ণয় করার জন্য একটা ওজন বাক্স থাকে, যে ওজন বাক্সের মধ্যে গ্রাম আর মিলিগ্রামের বাটখারা থাকে। ওজন মাপার জন্য গ্রাম মিলিগ্রামের বাটখারা থাকে। সেই বাটখারাগুলো কত থাকে, তোমার 50, 20, 20, 10 এরকম গ্রামের বাটখারা। 50 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম। আবার থাকে কি 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, এগুলা গ্রামের বাটখারা থাকে। আর মিলিগ্রামের বাটখারা থাকে 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম আর 100 মিলিগ্রাম। আর থাকে কি 50 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম। এগুলো হচ্ছে মিলিগ্রামের বাটখারা, এটা হচ্ছে গ্রামের বাটখারা। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখার আছে, এখানে এই যে গ্রামের যে বাটখারাগুলো আছে, এই বাটখারাগুলো ওজন অনুপাত কত, 5:2:2:1। দেখ এগুলোর অনুপাত দিলে কত, 5:2:2:1। আবার মিলিগ্রামের বাটখারাগুলো অনুপাত কত, এই অনুপাতে যদি বাটখারা না হয়, তাহলে পরে তোমার 10 মিলিগ্রাম থেকে শুরু করে তোমার যে কোনো ভরের বস্তুর ওজন এই সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যায়। বুঝা গেছে? এটুকুন বাড়িতে পড়ো, পরের দিন বাকি হবে।